ভোট গ্রহণের ৪২ ঘণ্টাতেও জাকসুর ফলাফল আসেনি। ৫ হলের কেন্দ্রীয় সংসদের গণনা চলছে, দুপুরের মধ্যে চূড়ান্ত ঘোষণার আশা। ময়মনসিংহের ভালুকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত, হাসপাতালে ভর্তি ১০ জন। সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের ডায়াবেটিস, আতঙ্কিত অভিভাবকরা। জীবনধারা পরিবর্তনের পরামর্শ চিকিৎসকদের। কুমিল্লায় ৩.৫ ঘণ্টায় অস্ত্রোপচারে জোড়া লাগলো বিচ্ছিন্ন হাত। এমন সাফল্যে দেশীয় চিকিৎসায় আস্থা বাড়বে, আশা সিভিল সার্জনের। এবং চাঁপাইনবাবগঞ্জে আমের অনলাইন বাজারে বিপ্লব, ২ মাসে ২০০ কোটি টাকার বিক্রি, লাভবান জেলার ২ শতাধিক উদ্যোক্তা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। শুরুতেই জানাবো জাকসু নির্বাচনের ফলাফলের খবর। লোকবল বাড়ানোর পরও ভোট গ্রহণে ৪২ ঘণ্টায় ফল আসেনি জাকসুর। এখনও ৬টি হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি, শেষ হয়েছে ১৫টির। এ নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। জাকসুর কেন্দ্রীয় সংসদের ২১ হলের মধ্যে ১৬টির ভোট গণনা শেষ হয়েছে। বাকিগুলোর অগ্রগতি কতটা, কতক্ষণ নাগাদ ফল ঘোষণা হতে পারে জানাবেন। সানি, ১৬টা কেন্দ্র কিন্তু ইতিমধ্যে হচ্ছে ভোট যে গণনাটা সেটা কিন্তু শেষ, আর তার পাশাপাশি কিন্তু হচ্ছে আরও ২টি কেন্দ্রের ভোট গণনা প্রায় শেষ। তার মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বলা যাচ্ছে যে ১৮টি কেন্দ্রের কিন্তু হচ্ছে ভোট গণনা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে আরও ৩টি যেই ভোট গণনা সেটি কিন্তু হচ্ছে চলবে। এই মুহূর্তে কিন্তু যেই ২টি সহ একটি, মানে মোট ৩টি হচ্ছে ঠিক ৩টি কেন্দ্রের হচ্ছে ভোট কিন্তু গণনা চলছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু হচ্ছে মোট 3টি কেন্দ্রের ভোট গণনা চলছে টেবিলের মধ্যে এই মুহূর্তে। তার পাশাপাশি কিন্তু এই যে আজকের যে ভোট গ্রহণ, এটি কিন্তু সময়সীমা বলাই চলে যে 1টা থেকে 2টা বাজে কিন্তু শেষ হবে, এমনটা কিন্তু হচ্ছে নির্বাচন কমিশনের সহকারী কমিশনার তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। এবং আমি সানি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে প্রায় 3 দিন, এই 3 দিনে কিন্তু হচ্ছে যেমনটি হচ্ছে নির্বাচন কমিশনের উপরে যারা প্রার্থী আছে তারা যেমনি হচ্ছে অনেকটাই বিরক্ত, তেমনি তার পাশাপাশি কিন্তু হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী আছে তারাও কিন্তু অনেকটা বিরক্ত। এর মূল কারণই হচ্ছে যে যেই ভোটের ফলাফল পাওয়ার কথা ছিল বৃহস্পতিবার, সেই ফলাফল কিন্তু শুক্রবার পেরিয়ে আজকে শনিবার, তাও কিন্তু কোনোভাবেই ফলাফলের সুরাহা হয়নি। বরঞ্চ কয়টা নাগাদ এই ফলাফল পাওয়া যাবে সেটি সম্পর্কেও কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে কেউ বলতে পারেনি। তবে আমরা ধারণা করছি, তার সাথে সাথে হচ্ছে সহকারী কমিশনারও বলেছেন যে দুপুর 2টার মধ্যে ফলাফলের এই যে যতগুলা হচ্ছে হল আছে, মানে 21টি হল, সেই 21টি হলের কিন্তু হচ্ছে সব ধরনের যেই ফল গণনা সেই গণনা কিন্তু হচ্ছে শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা আশা করতে পারি যে 2টার পর থেকেই আসলে যেই ফলাফল প্রকাশ সেটি কিন্তু হচ্ছে আমাদেরকে হচ্ছে জানাতে পারবেন। আর এই মুহূর্তে কিন্তু হচ্ছে যেই টেবিলগুলোতে সেখানে কিন্তু হচ্ছে শেষ মুহূর্তের যে ইতিমধ্যেই কিন্তু ফলাফল গণনা শেষ হয়েছে এবং কে কত ভোট পেল সেই ভোটটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু হচ্ছে গণনা করে কিন্তু হচ্ছে তারা জানানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার দিকে কিন্তু এগিয়ে চলছে। এবং আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই যে গতকালকে কিন্তু জানানোর কথা ছিল ফলাফল, সেটিও হয়নি। এর পরবর্তীতে রাতে কিন্তু হচ্ছে ফলাফল জানানোর কথা থাকলেও আজকে সকালে কিংবা হচ্ছে দুপুর, আবার বলা হয়েছে দুপুর নাগাদ হচ্ছে জানানো হবে। আদতে কখন ফল জানানো যায় সেটি কিন্তু জানানো হয় সেটি কিন্তু এখন দেখবার বিষয়। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত 16টি শেষ হয়েছে, আরও 2টি শেষ হওয়ার শেষ প্রান্তে। সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে বলাই চলে যে এই যে নির্বাচন, এই দীর্ঘক্ষণ অপেক্ষা আরো কিছুটা সময় নিবে এই নির্বাচন কমিশন। এ ছিল আমার কাছে সর্বশেষ
দীর্ঘ সময় ধরে চলছে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। শুক্রবার রাতে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সাংবাদিকদের জানান, নির্বাচনের অব্যবস্থাপনা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও লাভ হয়নি। বলেন, কোনো রাজনৈতিক চাপে নথি স্বীকার করেননি তিনি। আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। এদিকে জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদাউস আল হাসান বলেন, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়েছেন বিএনপিপন্থী শিক্ষক, তাকে নির্বাচনের দায় দায়িত্ব নিতে হবে। আরও বলেন, নির্বাচন কমিশনারের পদত্যাগ মেনে নেবেন না তারা। 12ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে, যা আসলে খুবই প্রশাসনমূলক আচরণ। প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে, সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই। এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আজ। আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই শুরু হবে নির্বাচনী প্রচারণার কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সবশেষ খবর কি আছে জানাবেন। সানি, সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে আমরা অবস্থান করছি। এখানে মূলত যারা প্রার্থী তারা তাদের মনোনয়ন যে পত্র সেটি কিন্তু প্রত্যাহার করে নেবেন। বিশেষ করে অনেক প্রার্থী আছেন যারা একাধিক পদের বিপরীতে কিন্তু তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে এবং আমরা জানতে পেরেছি যে অনেক প্রার্থী আছেন যারা একটি পদে শুধুমাত্র নির্বাচন করতে আগ্রহী, বাকি যে পদগুলোতে তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে সেগুলো তারা প্রত্যাহার করে নেবেন বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা ক্যাম্পাসে বিভিন্ন টি স্টলগুলোতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে একসঙ্গে জড়ো হয়েছেন এবং সেখানে রাকসু নির্বাচনকে ঘিরে তাদের যে প্রচারণার আমেজ সেটি কিন্তু তৈরি হওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সেটি কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন, আপনি জানেন যে 35 বছর পর এই নির্বাচন কিন্তু শুরু হবে আগামী 25 সেপ্টেম্বর। এর মধ্যেই আজকে যদি মনোনয়ন ফরম যে প্রত্যাহারের দিনটি সেইখানে শেষ হওয়ার পরপরই আগামীকাল চূড়ান্ত মনোনয়ন ফরমের যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকার প্রকাশের পরপরই মূলত প্রার্থীরা তাদের যে প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু শুরু করবে। প্রচারণার কার্যক্রমের জন্য এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বাজেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, পাশাপাশি যে আচরণ বিধিগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলো মেনে কিন্তু তারা প্রচারণায় অংশগ্রহণ করবে। যদি কেউ এই প্রচারণায় অংশগ্রহণে যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে তাহলে এখানে নির্বাচন কমিশনের যে আয়োজনের কারণে তাদের যে প্রচারণা সেগুলো শেষ করে দেবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থাও কিন্তু তারা গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছেন। সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। ময়মনসিংহে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় 6 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায়
এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি পরিবহন। বিপরীত দিক থেকে আসা অপর বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পুলিশ বাস দুটিকে জব্দ করে রেখেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে কুষ্টিয়ার সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত হাজার হাজার অটোরিকশা। লাইসেন্স ও প্রশিক্ষণ ছাড়াই বেপরোয়াভাবে চলছে এসব যান। এতে প্রতিনিয়তই বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনা আর সাধারণ মানুষের ভোগান্তি। তবে লাইসেন্সবিহীন অবৈধ যান চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মেজবাউদ্দিন পলাশের তথ্য ও আব্দুল আলিমের ছবি নিয়ে প্রতিবেদন। কুষ্টিয়া শহরের চৌরহাস এলাকায় ব্যাটারি চালিত এসব অটোরিকশা চলাচলে নেই নিয়ম নীতির কোনো বালাই। বেপরোয়া গতিতে চলছে অবৈধ এসব যান। একই চিত্র শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায়, যে কারণে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। চালকদের নেই কোনো বৈধ লাইসেন্স বা প্রশিক্ষণ, যে কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আগে জব করতাম, জব ভালো লাগে না, তাই গাড়ি চালাচ্ছি। আমার প্রশিক্ষণ আছে, আমি ধরেন 30 বছর গাড়ি চালাই। বিগত বছরগুলো থেকে তুলনামূলক আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাচ্ছে। যেমন এখন আমরা দেখতে পাই রাস্তায় হাঁটার জায়গা নাই। অতি দ্রুত গতিতে অনেক অটো রিক্সা চলে যাচ্ছে, রিক্সা চলে যাচ্ছে, অনেক প্রাণহানি ঘটছে। কিভাবে এত অটো এই শহরে চলতেছে এবং প্রশাসন কেন নীরব, এটা আসলে আমাদের কাছে একটা প্রশ্নই থেকে যাচ্ছে। আমাদের পৌরসভাতে লাইসেন্স সারা 3000, গতবার কিন্তু 500 লাইসেন্সও যায়নি আমার মতে। গাড়ি ধরেন 12,000 11,000 উপরে গাড়ি চলে। এই যে বাইরের থেকে গাড়িগুলো আসে, আমার শহরের লোক আজ 4 বছর, এদের আমার হাতে কিন্তু আমার লাইসেন্স পাবে। যত্রতত্র যানজটের সৃষ্টি করে অদক্ষ চালকরা ঝুঁকির মুখে ফেলছেন পথচারীদের। এসব অটোরিকশা নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির দাবি নিরাপদ সড়ক চাই সংগঠনের। সর্বোচ্চ 3000 পর্যন্ত অটো লাইসেন্স দেওয়ার কথা পৌরসভাকে, কিন্তু সেখানে অনলি 400 লাইসেন্স রয়েছে, লাইসেন্স হোল্ডার অটো রয়েছে, বাকি সব অটো অবৈধভাবে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে, তবে খুব শিগগিরই আরও জোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লাইসেন্স পরিদর্শক। যারা অটো চালক আছেন তারা লাইসেন্স রিনিউ না করার কারণে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। এটা আমাদের প্রশাসক মহোদয় এই বিষয়ে খুবই স্ট্রিক্ট এবং তার নির্দেশক্রমেই আমরা কয়েকবার গাড়ি ধরেছি এবং ব্যবস্থাও নিয়েছি। এদিকে জেলা প্রশাসক বলছেন সড়কে লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল সম্পূর্ণ অবৈধ। দ্রুতই এ ব্যাপারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কুষ্টিয়ার মতো একটি জনবহুল শহর এবং একটি পুরানো শহর, এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই শহরগুলোতে কিন্তু এটি একটি আসলে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার তথ্য অনুযায়ী শহরে বৈধ অটোরিকশা মাত্র 464টি, অথচ প্রতিদিন চলে 10 থেকে 12 হাজারের বেশি অটোরিকশা। এখন কুষ্টিয়া। টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে বিদ্যুতের শতাধিক খুঁটি রেখে কাজ শেষ করেছে সড়ক বিভাগ। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, খুঁটি অপসারণের বিষয়ে সড়ক বিভাগ কি বলছে জানাবেন। জি, সড়ক বিভাগ বলছে যে তারা 2020 সালে 1,96,00,000 টাকার মতো তারা পরিশোধ করেছে বিদ্যুৎ বিভাগকে। তারা বলছেন যে সর্বশেষ 2022 সালে তাদেরকে
চিঠি দিয়ে অবগত করা হয়েছে, তারপরও তারা এই বিদ্যুতের খুঁটিগুলো সরায়নি। তারা বলছে যে এখনো তারা প্রায় 121টি বিদ্যুতের খুঁটি সরানোর কথা, যেগুলোর টাকা তারা পরিশোধ করেছে। আর এদিকে আমরা গেল বৃহস্পতিবার যেটা এই ভুয়াপুরের যে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে অফিসে আসলে কথা হবে। আমরা অফিসেও গিয়েছিলাম, অফিসে যাওয়ার পরে তিনি বলেছেন যে এই বিষয়ে তিনি মন্তব্য করবেন না। তিনি জানিয়েছেন যে এই বিষয়ে মন্তব্য করতে হলে তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগবে। পরবর্তীতে আমরা সেই অনুমতি নেওয়ার চেষ্টা করলাম, পরবর্তীতে তিনি আর আমাদের সাথে কথা বলেননি। এই সড়কটি হচ্ছে এই অঞ্চলের মধ্যে প্রধান অন্যতম মহাসড়ক, কারণ এই সড়কটি ব্যবহার করে তারাকান্দি সহ বিভিন্ন উপজেলায় মানুষ চলাচল করে থাকে। বিশেষ করে যে রোববার থেকে বৃহস্পতিবার এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক এবং কলেজ, আর এছাড়াও একাধিক মাদ্রাসা রয়েছে। তারা বলছেন যে এখানে বিদ্যুতের খুঁটি না সরানোর কারণেই এখানে যানবাহনের চাপে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। তখন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে সময় মতো যেতে পারছেন না। আর এছাড়াও এই স্থানীয় কয়েকজন জানিয়েছেন যে পাশেই উপজেলা এবং পাশেই থানা রয়েছেন, অনেকেই যারা অসুস্থ হয়ে পড়েন তারাও কিন্তু এই যারা অ্যাম্বুলেন্স নিয়ে যান তাদেরও যেতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন এই স্থানীয় বাসিন্দারা। আর এখানে কয়েকজন ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে এই বিদ্যুতের খুঁটি না সরানোর কারণে তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেটিও বিঘ্ন ঘটছে। তো সব মিলিয়ে এই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সকলেরই দাবি যে এখানে সড়কের উন্নয়ন হলেও এই বিদ্যুতের খুঁটি না সরানোর কারণে তাদের চলাচলে ব্যাহত হচ্ছে। এতে করে তারা যে এখান থেকে যে কাঙ্ক্ষিত সেবা বা এই সড়ক যে স্বাভাবিকভাবে ব্যবহার সেটি করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে ভুয়াপুর তারাকান্দি সড়কের বিদ্যুতের খুঁটি না সরানোর সবশেষ তথ্য। সারা দেশের মতো সিলেটেও প্রতি বছর আশঙ্কাজনকভাবে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন এই রোগে শুধু শারীরিকভাবেই নয় বরং মানসিকভাবেও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশুরা। শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশ বন্ধেও অভিভাবকদের জোরালো ভূমিকার পরামর্শ ডাক্তারদের। অনিল পালের ক্যামেরায় সন্দীপন শুভর প্রতিবেদন। তানিয়া বেগম মাত্র 15 বছর বয়সে যার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। মানসিক ও শারীরিকভাবে এখন অনেকটাই বিপর্যস্ত তিনি। অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় চিন্তিত তানিয়ার পরিবারের অভিভাবকরাও। ডাক্তার নিরে সব হইছই, হওয়া বাদে পরীক্ষা টান দিছই, দেওয়া বাদে পরীক্ষা করছই, পরীক্ষা হইয়া তো ধরা পড়ছে ডায়াবেটিস। অপারেশন করে ঔষধ খাওয়াইছি, ঔষধ তো এখন বাচ্চার বয়স কম, এর গতিকে ডায়াবেটিস হয়ে গেছে। শুধু তানিয়া একা নন, গত কয়েক বছরে সিলেটে শিশু কিশোরদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিজের সবসময় খালি মাঞ্জার থাকতাম, টিফান থাকতাম, কি ডায়াবেটিস করি আমরা মনও থাকতো, লক্ষ্যও করতাম না। ঘুমাইলে সকাল উঠে ওখানে খাওয়া মারি ধরে আর উবাই লিভার ঠিক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন শিশু কিশোরদের নিয়মিত শরীরচর্চার অভাব, খেলাধুলার সুযোগ না থাকা, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দ্রুত বাড়ছে ডায়াবেটিস। এই ওবেসিটিটাই বর্তমান সময়ে টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার পিছনে খুব বড় একটা ভূমিকা রাখতেছে। টাইপ 2 হচ্ছে যাদের ধরেন কোনো এক্সারসাইজ কম করে, একটু স্থূল, ওভারওয়েট, এদের ক্ষেত্রে টাইপ 2 প্রবণতাটা বেশি আর কি বাচ্চাদের মধ্যে। শারীরিক নানা সমস্যার পাশাপাশি শিশুরা যেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত না হয় সে ব্যাপারে অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানসিক সমস্যা হলে কেউ আসলে চিকিৎসকের কাছে যেতে চায় না, চিকিৎসকের কাছে যেতে চায় না, কারণ আশেপাশের লোকজন যদি জানে যে তারা মানসিক রোগের চিকিৎসায় গেছে তাহলে সেই ক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়। আমার ধারণা ডায়াবেটিক জাতীয় অসুখের ক্ষেত্রেও অনেক ধরনের এরকম সামাজিক স্টিগমা তৈরি হতে পারে। নিয়ম মেনে না চলে তাহলে তো লাইফ থ্রেটনিং হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে বাড়িতে মানুষরা আসলে বুঝে না যে কীভাবে মেনে চলতে হবে, তা থেকে অন্য সমস্যা হয়, তখন ক্ষতির কারণ হতে পারে। কিন্তু যদি নিয়ম মেনে চলে বা সব কিছু আমরা যেরকম গাইডলাইন দিয়ে মেনে চলে তাহলে বাচ্চা সুস্থ থাকবে।
চিকিৎসকদের মতে কমিউনিটি ভিত্তিক খেলার মাঠ গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা বাড়ানো এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করলে ভয়াবহ এই ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম। সন্দীপন শুভ, এখন সিলেট। করাতকলে কাঠের গুঁড়ি নামাতে গিয়ে বিচ্ছিন্ন হয় হাত। সেই হাত নিয়ে রোগীরা ভর্তি করা হয় হাসপাতালে। এরপর 3.5 ঘন্টার অস্ত্রোপচারে বিচ্ছিন্ন হওয়া হাত জোড়া লাগানোর কৃতিত্ব দেখিয়েছেন কুমিল্লার একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন সাফল্য দেশের চিকিৎসা সেবায় একটি মাইল ফলক হিসেবে দেখছেন জেলার স্বাস্থ্য বিভাগ। কামরুল হাসানের ক্যামেরায় মাসুদ আলমের প্রতিবেদন। হতদরিদ্র দিনমজুর নজির আহমেদ দৈনিক 700 টাকায় কাজ করতেন কুমিল্লার বরুড়ার একটি করাতকলে। চলতি মাসের 2 তারিখ ট্রাক থেকে গাছের গুঁড়ি নামাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাত। বিচ্ছিন্ন হওয়া হাত পলিথিনে ভরে তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে। তবে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে পাঠানো হয় কুমিল্লার ট্রমা সেন্টারে। গাড়ি থেকে গাছ নামাইতেছি, তো ওই যে সুইচে নামাইতেছি, তো মানে গাড়িতে যেটা নামাইতেছি এটা ফিরে গেছে। তো গাড়িতে ওই গাছটা উপরে ছিল, উপরের থেকে গাছটা ফল্টি লইছে। তো ফল্টি লওয়াতে মানে ওই নজর পেয়েছিল সুইচের গোড়ায়, মানে হেয়ার যাইতে পারছে না। তো মানে পুরো গাছের তলে পড়ে নাই, কিন্তু মানে একটু ফাঁক ছিল, ফাঁকের মধ্যে মানে হেয়ার ওই একটা ফালতির ভিতরে মানে হাতরা পড়ছে। তো হাত মানে আলগা হয়ে গেছে আর কি। সেদিন রাতেই প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞদের একটি দল প্রায় 3.5 ঘন্টা ধরে জটিল অস্ত্রোপচার চালান। জোড়া লাগানো হয় বিচ্ছিন্ন হওয়া হাত। বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম মামুন। আসার পরে তারা যেটুকু পারছে সম্পূর্ণ চেষ্টায় করছে, সম্পূর্ণরূপে চেষ্টা কোনো টেটুবো রাখেনি। কাজের মধ্যে কাজ করে আমার এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। একটা আর্টিফিশিয়াল লিম লাগাইতে যদি ফাংশনিং আর্টিফিশিয়াল লিম লাগাইতে যান মিনিমাম 2.5 থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়। প্রকারভেদে এগুলো 25-26 লাখ টাকা পর্যন্ত হয়। সেই জায়গার মধ্যে একটা রিপ্লান্টেশন 3-4 লাখ টাকা কিছুই না, যেটা হলো যে ওন হ্যান্ড, ওন সেন্সেশন, ট্যাকটাইল সেন্সেশন সব কিছুই থাকবে। চিকিৎসক জানায় এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। রোগী দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আসায় অঙ্গটি জোড়া লাগানো সম্ভব হয়েছে। রোগীর আর্থিক সংকট থাকলেও অস্ত্রোপচারের সফলতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বলেও জানানো হয়। পেশেন্ট যদি আমাদের মধ্যে উইদিন 6 আওয়ারের মধ্যে রিচ করতে পারে আমাদেরকে, তাহলে আমরা আশা করি সফলভাবে অস্ত্রোপচার করে আগের মতো মানে পুরোনায় যে অবস্থায় আছে এই অবস্থায় কাছাকাছি 100% তো হবে না, 70-80% অ্যাচিভ করা সম্ভব। কুমিল্লার বাইরে ঢাকাতে 2-1টা সেন্টার হচ্ছে, বার্ন ইনস্টিটিউটে হচ্ছে, ঢাকায় কিছু 2-1টা প্রাইভেট সেন্টার হচ্ছে। সমেল কবজিসহ কিটা আলাদা করে নিয়ে আসছিল। ওইটা প্রথম করলাম আমার 2013 সালে। পরপর এর মধ্যে মামুন প্রায় 5টা অপারেশন করছে, সবগুলো একটা মনে অন্য হাসপাতালে করছে আর 4টে আমাদের এখানে করছে। তো আসলে আমাদের চিন্তাটা হইলো এই ট্রমা সেন্টার বানানোর উদ্দেশ্য হলো যে আর্জেন্ট রোগীগুলো যারা আমরা চিকিৎসা দিতে পারি, ইমিডিয়েটলি কোনো চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়। এদিকে বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানোর এই সফলতাকে মাইল ফলক হিসেবে দেখছে জেলা স্বাস্থ্য বিভাগ। এটি দেশের চিকিৎসা ব্যবস্থায় রোগীদের আস্থা বাড়াবে বলেও দাবি সিভিল সার্জনের। চিকিৎসা সেবার জন্য এটা প্রতিটি এটা অগ্রগতি এবং এটা আমি বলবো এটা মাইল ফলক। কুমিল্লায় যদি একটা রোগীর চিকিৎসা হয় তাহলে সে ঢাকা বা চট্টগ্রামে যাবে কেন বা দেশের বাইরে যাবে কেন? অবশ্যই আমি যদি আমার যেখানে আমার জায়গা যেখানে আমি বসবাস করি সেখানে যদি আমি চিকিৎসাটা পাই অবশ্যই আমি বাইরে যাব না, আমি এখানে চিকিৎসা করব। এর আগে গেল 26 জুলাই কুমিল্লার আরেকটি বেসরকারি হাসপাতালেও অঙ্গ জোড়া লাগানোর সফল অস্ত্রোপচার হয়। তবে চিকিৎসাবিদরা বলছেন অঙ্গ জোড়া বা প্রতিস্থাপনে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হলে ঘটতে পারে প্রাণহানিও। মাসুদ আলম, এখন, কুমিল্লা। চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক কাপ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। শহরের অঙ্গীকার লেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন।
সানি, আসলে সকাল থেকে কিন্তু চাঁদপুর শহরের যে অঙ্গীকার লেক আছে সেখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানান বয়সী শিক্ষার্থীদের কিন্তু বেশ মিলন মেলায় কিন্তু দেখতে পেয়েছি। আসলে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রতিযোগিতা হচ্ছিল, এখন কিন্তু সাময়িক বিরতি চলছে। আসলে তারুণ্যের উৎসব উপলক্ষে এই উদযাপন করার জন্যই কিন্তু জেলা প্রশাসন কাপ সাঁতার প্রতিযোগিতা এবং প্রথমবারের মতো জেলায় ওয়াটার পোলো কিন্তু খেলার উদ্বোধন করা হয়েছে, যেখানে কিন্তু জেলা প্রশাসক মহসিন উদ্দিন সহ পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন। এই খেলায় কিন্তু আসলে জেলা প্রশাসকের এই খেলায় কিন্তু সহযোগিতা করছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন। আসলে এখানে এসে যা দেখতে পেয়েছি, ছেলেদের 3টি গ্রুপে কিন্তু ভাগ করে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। পাশাপাশি মেয়েরা কিন্তু 8 থেকে 11 বছর বয়সী যে মেয়েরা রয়েছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছেন। আসলে এই খেলায় যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, উদ্বেলিত, এবং তারা যেটা বলছেন যে আসলে খেলাধুলার মাধ্যমে কিন্তু তাদের শারীরিক গঠনের পাশাপাশি কিন্তু তারা মানসিকভাবে কিন্তু সুস্থ সবল হয়ে কিন্তু বেড়ে উঠতে পারবে। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে বাংলাদেশে নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদের থেকে কিন্তু বিশ্বমানের সাঁতারু বের করার জন্য কিন্তু এই আয়োজন। তারা বলছেন যে এই আয়োজনের মধ্য দিয়ে শুধু জেলাব্যাপী নয়, তারা জাতীয় পর্যায়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে এবং বিশ্বে বাংলাদেশকে নতুন উচ্চতা নিয়ে যাবে কিন্তু তারা মনে করছেন। এবং তারা একই সাথে বলছেন যে যারা এই খেলায় অংশগ্রহণ করছেন এবং যারা ভালো করবে তাদেরকে কিন্তু পরবর্তীতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কিন্তু তারা ব্যবস্থা করবেন। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা খেলা আবার শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তো সবকিছু মিলিয়ে সানি, এই ছিল আমার চাঁদপুর থেকে সাঁতার প্রতিযোগিতা সবশেষ। সৈয়দপুরে মৌসুম শেষ হওয়ার সবজি দর কিছুটা বেড়েছে, 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। বাজার পরিস্থিতি জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন মোকাররম হোসেন। মোকাররম, টমেটোর দাম বাড়ার কারণ কি? এর বাইরে বাকি অন্য যেসব সবজি আছে সেগুলো কোনটা কত দরে বিক্রি হচ্ছে জানাবেন। সানি, গ্রীষ্ম এবং আষাঢ়ের যে মৌসুমি সবজিগুলো আছে সেগুলোর সিজন শেষ হওয়ার কারণেই কিন্তু বাজারে কিছুটা বাড়তি সবজির দর। একই সঙ্গে শীতের যে আগাম অর্থাৎ অতি আগাম যে সবজিগুলো সেগুলো বাজারে এখনও আসতে শুরু করেনি, যার ফলে দাম মোটামুটি 50 থেকে 80 টাকার মধ্যেই ওঠানামা করছে। টমেটো আসলে সরবরাহ কম থাকায় এবং এই সময় আসলে উৎপাদনে ঘাটতি থাকায় সেটির দাম কিছুটা বেশি, 140 থেকে 160 টাকা পর্যন্ত মানভেদে টমেটো বিক্রি হচ্ছে। এছাড়া যদি জানিয়ে রাখি, উত্তরের ব্যবসা বাণিজ্যের বড় হাব সৈয়দপুর, এখানে কিন্তু সবসময় বাজার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকে বলেই আমরা জানি, এবং সেই স্থিতিশীল থাকায় খুব একটা দরের হেরফের হয় না বলেই আসলে বলা যায়। আজকের যে বাজার দর, আলু বিক্রি হচ্ছে 20 টাকায়, মরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, পটল বিক্রি হচ্ছে 50 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকায়, শসার প্রতি কেজি আজকে বিক্রেতারা রাখছেন 40 টাকা, এবং পেঁপে রাখছেন 30 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, রসুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 30 টাকা করে। এবং মাংসের যে বাজার, সেখানে আমরা দেখছি যে গরুর মাংসের বাজার দর সৈয়দপুরে উত্তরবঙ্গের অন্যান্য যেই জেলাগুলো আছে সেখানে 700 টাকায় বিক্রি হলেও সৈয়দপুরে কিন্তু সেটি বিক্রি হয় 600 থেকে 650 টাকার দরে। আজকে সেটি বিক্রি হচ্ছে 660 টাকায়। এবং পাকিস্তানে যে মুরগিটি আছে, যেটি কি আসলে সোনালী মুরগি হিসেবেই আমরা জানি, সেটি বিক্রি হচ্ছে 270 টাকায়, এবং বড় যে মুরগিটি লেয়ার হিসেবে বিক্রি হয় সেটি বিক্রি হচ্ছে 300 টাকায়। মোটামুটি মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বড় যে মাপের রুই মাছগুলো আছে সেগুলো 290 থেকে 310 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ছোটগুলো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। ইলিশ মাছের বাজারও আজকে গত সপ্তাহের চেয়ে স্থিতিশীল রয়েছে, মানভেদে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত সেটি আসলে বিক্রি হচ্ছে। এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সামনের সপ্তাহ থেকে এই ইলিশের দর কিছুটা বাড়তে পারে বলে বিক্রেতারা জানাচ্ছেন। সানি, জানিয়ে রাখি, সবজির যে বাজার দর, সেই সবজির বাজার দরের স্থিতিশীল অবস্থায় বিক্রেতারা বলছেন যে এরকম পরিস্থিতি থাকলে শীতের আগাম সবজি বাজারে যখন আসতে শুরু করবে তখন এই দাম পড়ে যাবে এবং সবজিগুলো 50 টাকার নিচে বিক্রি হবে, এবং মোটামুটি স্বস্তি জানিয়েছেন ক্রেতারাও। স্থানীয়ই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে বাজার দর পরিস্থিতি। সৈয়দপুর থেকে সবজির বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।
বগুড়ায় হাট বাজারে কমেছে চালের দাম। পাইকারি দর জাতভেদে প্রতি কেজি 2 থেকে 3 টাকা কমেছে দাম। এ নিয়ে আরও জানাতে বগুড়ার মির্জাপুর চালের হাট থেকে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, চালের দাম কবে নাগাদ কমতে পারে? ব্যবসায়ীরা এমন কোনো আভাস দিয়েছে কিনা জানাবেন। হ্যাঁ সানি, আপনি জানেন যে বগুড়াতে বর্তমান বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে যে আজকে যে হাটটি সেটি কিন্তু জমজমাটভাবে এখনও শুরু হয়নি, কিন্তু চাল এখানে আসছে, প্রচুর পরিমাণে চালই আসছে। তবে চালের দাম গত 15 দিনের তুলনায় কিন্তু কমেছে। এখানে প্রতি কেজি এখানে পাইকারির যে দামটি সেটি কিন্তু 2 থেকে 3 টাকা, কোনো চাল 4 থেকে 5 টাকাও কমেছে। আর এই কমার কারণ হিসাবে যেটি বলছেন ব্যবসায়ীরা সেটি হলো প্রচুর পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি হওয়ার কারণেই, বিশেষ করে পার্শ্ববর্তী ভারত থেকে আমদানি হওয়ার কারণেই কিন্তু চালের দামটা কমেছে। আজকে যদি বাজারে দাম বলি, মোটা জাতের যে চালটি সেটা কিন্তু 52-53 টাকা কেজিতে পাইকারি হচ্ছে এবং মাঝারি গোছের যে চালটি সেটি 56 থেকে 58 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং যে চিকন যে চালটি বিশেষ করে কাটারি জাতের যে চালটি সেটি কিন্তু 65 থেকে 68 টাকা কেজি দরে পাইকারি হচ্ছে। অর্থাৎ যে চালটি খুচরা বাজারে 72-75 টাকা বিক্রি হয় চিকন চালটি, সেটি কিন্তু একটু কমে আসছে। এভাবে কিন্তু চাল বেচা কেনা হচ্ছে। আর এখানে ব্যবসায়ীরা যেটি বলছে, বর্তমান হাটে যে ব্যবসায়ীরা তারা যেটি বলছে যে কিছুদিন আগে যে বেশি দামে তারা ধান কিনেছেন এবং এই ধান কেনার পরে হঠাৎ করে চালের দাম কমে যাওয়ার কারণে কিন্তু তারা লোকসানে পড়েছেন। আর এখানে যে ভারত থেকে যে চালটি আমদানি করে এখানে আনা হচ্ছে, বিশেষ করে হিলি বন্দর দিয়ে যে চালটি বগুড়াতে আসছে, সে চালটি কিন্তু চিকুন জাতের যে চালটি সেটি কিন্তু 64 থেকে 68 টাকা কেজিতে পড়ছে এবং এখানে খুচরা বাজারে সেটি 75 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো এইভাবে কিন্তু এখানে চালের দামটা অনেকটা কমে গেছে এবং সামনে যে ধানটি আসবে আমন ধান, প্রায় 1.5 থেকে 2 মাস পরে কিন্তু আমন ধান আসবে, তখন কিন্তু আরও চালের দাম কমে যাবে এমনই ধারণা করছেন এখানে ব্যবসায়ী এবং ক্রেতারা। আর ক্রেতারা যেটি বলছেন যে প্রথম থেকে কিন্তু এবারে যে বড় মৌসুমে ধান ওঠার পর থেকে কিন্তু যে চালের দামটা বৃদ্ধি, সেই বৃদ্ধিটা অব্যাহত ছিল এবং গত 15 দিন আগে কিন্তু দামটা আরও বেশি বেড়েছিল, কিন্তু বর্তমানে একটু সহনীয় পর্যায়ে আসছে এবং দামটি নিম্নমুখী হচ্ছে। এবং আমদানি যদি আরও বেশি হয় এবং যদি গুদামগুলো থেকে যে সামাজিক কর্মকাণ্ডের যে চালগুলো বিতরণ করা হয়, বিক্রি করা হয়, সেটা কিন্তু আরও বেশি যদি বিক্রি করা যায় এবং বিতরণ করা যায় তাহলে চালের দামটা আরও কমে আসবে এবং যে দরিদ্র লোকগুলো তারা কিন্তু এখানে সাশ্রয়ী দরে কিন্তু চাল কিনতে পারবে। তো এই ছিল আমার কাছে সানি বগুড়ার যে মির্জাপুর হাটে চালের যে দরদাম তার সর্বশেষ। বগুড়ার মির্জাপুর থেকে চালের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। ফেনীর নদী খালগুলোতে দিন দিন কমছে মাছ। নদীতে মাছ কমে যাওয়ায় হুমকির মুখে জেলেদের জীবিকা। অনেকেই পেশা ছেড়ে জড়িয়ে পড়ছেন অন্য কাজে। স্থানীয়রা বলছেন নদী ও চর দখলের কারণে মাছের এই আকাল। মৎস্য বিভাগ বলছে দীর্ঘদিন খনন না হওয়ায় নদী হারিয়েছে নাব্যতা। দূষণকেও দুষছেন কেউ কেউ। সুলাইমান ডালিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফেনীর সোনাগাজীর জেলে পাড়ার দীপালি রানী ছেলে উত্তমকে পাঠিয়েছিলেন মাছ ধরতে, কিন্তু নদী থেকে খালি হাতে জাল নিয়ে ফিরতে হলো তাকে। জেলে পরিবারের পাতে যেখানে মাছ কিনছে কালে ভদ্রে মাছ বিক্রি করে আয় উপার্জন তো করেন হিসেব। মাছ নাই নদীতে বিক্রি করবে কত, কেউ যে রান্না বাড়া করতে মারিয়ে না, ছেলে মেয়ে অনেক কষ্ট করিয়ে। একসময় প্রশস্ত ছিল ফেনী নদী, এখন নাব্য হারিয়ে অনেকটা খালের মতো। নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর, যার বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। জেলেদের অভিযোগ প্রবাহ না থাকায় মাছ আর আসে না। জলদাসে চালান সেটাতে কিন্তু মাছ নাই। এই একটা সাগর ছিল, এই সাগর নদী বা জাল বাইতো জাল্লায় মাছ উড়িয়ে তো সাগর থেকে। বিভিন্ন আইটেমের অনেক মাছ ছিল, এখন কোনো মাছে নাই। যে সাগর নদীতে মাছ না থাকানে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, কিস্তি মিস্তি দিতে পারে না, হেঁটে ভাত খাইতে পারে না। নদীর মাছ ও নাব্য ফেরাতে এসব চর দখলভুক্তের কথা বলছেন স্থানীয়রা। এজন্য প্রয়োজন প্রশাসনের উদ্যোগ ও সদিচ্ছা। যারা এই চরগুলো দখল করেছে, আমি মনে করি ডিসি মহোদয়, ইউনো মহোদয় যদি ইচ্ছা থাকে, তাদের যদি সৎ ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ এই নদীগুলা সরকারি জায়গাগুলো উদ্ধার করে এই নদীটা আবার নদীর পথে ফিরে আসতে পারে। সম্পূর্ণ অবৈধ দখলদারদের দখলে প্রায় 1000-এর উপরে মৎস্য খামার আছে এখানে। কোনো অবস্থাতে এটা দখলমুক্ত করা ছাড়া এই নদী, এই ফেনীবাসীর এই যে বন্যার উপদ্রব থেকে বাঁচবে না। দখল, দূষণ আর খননের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর প্রাণ বৈচিত্র্য।
বিশেষজ্ঞরা বলছেন জমে থাকা দূষণে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড ও ভারী ধাতু, যা মাছ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। এদিকে মৎস্য বিভাগ বলছে দীর্ঘদিন খনন না হওয়ায় নষ্ট হচ্ছে নাব্য। নদী বাঁচাতে দখলমুক্ত করা জরুরি। দিন দিনে এই আমাদের নদীর পানিতে দেখেন যে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এখানে কার্বন মনোক্সাইড বা বিষাক্ত গ্যাসের একটা আধিক্য হচ্ছে। আর যখন পানিতে দূষণ থাকবে সেখানে মাছের প্রাপ্যতা বা আমরা যেটা বলি যে মাছের অ্যাভেলেবিলিটি থাকবে না। জেলার মৎস্য বিভাগের তথ্য মতে ফেনীতে নিবন্ধিত জেলে আছে প্রায় ৫,০০০, কিন্তু গত ৫ বছরে ১,০০০-এর বেশি জেলে এই পেশা ছেড়ে যুক্ত হয়েছেন অন্য কাজে। নদীর প্রবাহ ফিরিয়ে দখলমুক্ত করতে পারলে আবারও ফিরতে পারে মাছের প্রাচুর্য। জেলেরা আশায় আছেন নদী বাঁচলে তাদের জীবিকাও বাঁচবে। সোলাইমান জালিম, এখন ফেনী। সপ্তাহের ব্যবধানে ফেনীতে দাম বেড়েছে অ্যাপেল, কমলা, মাল্টা, নাশপাতি, আঙুর সহ সব ধরনের বিদেশি ফলের। এ নিয়ে আরও জানাতে ফেনীর মহিপালের ফল আড়ত থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। সোলাইমান, দেশি ও বিদেশি ফলের মধ্যে কেমন পার্থক্য দেখছেন জানাবেন। গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বাজারে বিদেশি জাতীয় যেসব ফল রয়েছে এসব ফলের দাম কিন্তু বেশি, যার কারণে ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। অপরদিকে দেশীয় ফল বাজারে যেসব রয়েছে পেয়ারা এবং আমরা সহ অন্যান্য দেশীয় যেসব ফল সেসব ফলের দাম কিছুটা কম রয়েছে, যার কারণে দেশীয় ফল কিনে কিন্তু ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও বিদেশি জাতীয় যেসব ফল রয়েছে সেসব ফলে কিন্তু ক্রেতাদের এক ধরনের অস্বস্তি রয়েছে। আমরা আজকের বাজারে এসে যেটি দেখেছি যে আজকের বাজারে আঙুর প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, নাশপাতি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা, আপেল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, মাল্টা 320 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। আনার আজকের বাজারে আমরা দেখেছি যে 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে, কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকায়, এবং বাজারে কিছু 12 মাসে আম রয়েছে কাটিবন, যে আমগুলো কিন্তু বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকার মধ্যে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাজারে কিন্তু বিদেশি ফলের যে আমদানি রয়েছে সেই আমদানি স্বল্পতা রয়েছে, যার কারণে বাজারে যে এটির প্রভাব পড়েছে এবং দাম কিছুটা বৃদ্ধি রয়েছে। তবে বিক্রেতারা আরো যেটি বলেছেন যে গত 2 সপ্তাহ আগে ফলের যে পরিমাণ দাম ছিল বিদেশি ফলের সেই দাম কিছুটা কমেছে এখন। তবে বাজারে আমরা দেখেছি যে বিদেশি ফল ড্রাগন রয়েছে, যেটি কিন্তু বাংলাদেশে উৎপাদন হচ্ছে, যার কারণে এটির দাম তুলনামূলক কিন্তু কম রয়েছে। আমরা বাজারে দেখেছি যে 180 থেকে 200 টাকার মধ্যে কিন্তু আমরা ড্রাগন দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা বিদেশি ফল যেটি বাংলাদেশে খুব বেশি ক্রেতারা বেশি কিনে থাকে আপেল, সেটি কিন্তু আমরা বাজারে গত কয়েক সপ্তাহ যাবতই কিন্তু 300 টাকার উপরেই আমরা দেখছি। সব মিলিয়ে ফলের যে বাজার সেটি বিক্রেতারা বলছেন যদি আমদানি আরো কিছুটা বাড়ে এবং বাজারে যদি ফলের যে সরবরাহ সেটি বাড়ে, ফলের দাম কিছুটা কমবে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে দেশীয় ফল কিনে কিন্তু ক্রেতারা এখনটা কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে। এ ছিল ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে ফলের বাজারের খবর সর্বশেষ। ফেনীর মহিপালের ফল আড়ত থেকে দেশীয় বিদেশি ফলের সবশেষ দরদাম জানাচ্ছিলেন সোলাইমান ডালিম। চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম সারা দেশে। জেলায় প্রতি বছর উৎপাদন হয় কয়েক লাখ টন আম। আগে এসব আম কেবল হাট বাজারে বিক্রি হলেও বর্তমানে বেড়েছে অনলাইনে বিক্রির পরিমাণ। গেল 2 মাসে জেলায় অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার আম। এতে চাষিরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও ঘরে বসেই পাচ্ছেন সতেজ আম। জেলার তরুণ উদ্যোক্তাদের অনলাইন আম বিক্রির বিষয়ে নানা প্রশিক্ষণও দিচ্ছে কৃষি বিভাগ। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মূল্যের থেকে একটু বেশি রাখি, কারণ আমরা আপনাদেরকে শতভাগ নিরাপদ আমরা কিন্তু বাছাই করে পৌঁছাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাবিবুর রহমান 2005 সাল থেকে আম চাষের সঙ্গে জড়িত তিনি। আগে হাট বাজারে আম বিক্রি হলেও সময়ের পরিবর্তনে বর্তমান অনলাইনে আম বিক্রি করছেন তিনি। মূলত 2013 সালে চাঁপাই শপ নামে ফেসবুক পেজ খুলে আম বিক্রি শুরু করেন। বর্তমানে দিনে অন্তত 1 লাখ টাকার আম বিক্রি করছেন হাবিবুর রহমান। আমরা ফেসবুকের মাধ্যমে মূলত প্রচার প্রচারণা চালাই, এছাড়াও অন্যান্য সোশ্যাল মাধ্যম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচার প্রচারণা চালিয়ে থাকি। এই পর্যন্ত আমার যদি হিসাব দেই, আমি প্রায় 500 মেট্রিক টন আম সারা দেশের উদ্দেশ্যে নিরাপদ আমগুলো কিন্তু সরবরাহ করেছি।
শুধু হাবিবুর নয়, জেলায় 2 শতাধিক তরুণ উদ্যোক্তা এই মুহূর্তে অনলাইনে আম ব্যবসার সঙ্গে জড়িত। কর্মসংস্থান হচ্ছে শত শত মানুষের, এমনকি বাড়িতে বসে অনলাইনে আম বিক্রি করছেন নারীরাও। আমাদের এখন পার ডে আম যাচ্ছে, আজকে আম যাবে মোটামুটি 3 টন। এখন আমরা আমটাকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি, যে গ্রাহক এই আমটা নিবে সে দেখে নিতে পারবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমটা হচ্ছে 50% মতো, 50% হচ্ছে পয়েন্ট ডেলিভারি হয়। তো এইটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ই-কমার্সের মাধ্যমে গেল 2 মাসে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার আম। তাই এই খাতকে এগিয়ে নিতে নানা প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বিগত কয়েক বছর ধরে ই কমার্সের মাধ্যমে আম বাজারজাতকরণ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 2000 তরুণ উদ্যোক্তা এই পেশার সাথে জড়িত। তারা মূলত সিজনালে আমের ব্যবসা করে থাকে। বেশ কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে, যাদেরকে আমরা রপ্তানিযোগ্য এবং নিরাপদ আম উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছি। এই আমগুলো তারা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে তারা বিক্রি করে, তারা স্থানীয় বাজারের চাইতে বেশি মূল্যে বিক্রি করে তারা কিছুটা লাভবান হচ্ছে। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 7,500 কোটি টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জ এই ছিল। এখন শেষ করছি এখন জনপদে। তার আগে শিরোনামগুলো আরও একবার। ভোট গ্রহণের 43 ঘণ্টাতেও জাকসুর ফলাফল আসেনি। বাকি 3 হলের কেন্দ্রীয় সংসদের গণনা চলছে। দুপুর 2টার মধ্যে চূড়ান্ত ঘোষণার আশা। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে 2 যাত্রী নিহত, হাসপাতালে ভর্তি 10 জন। সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের ডায়াবেটিস। আতঙ্কিত অভিভাবকরা। জীবনধারা পরিবর্তনের পরামর্শ চিকিৎসকদের। কুমিল্লায় 3.5 ঘন্টার অস্ত্রোপচারে জোড়া লাগলো বিচ্ছিন্ন হাত। এমন সাফল্যে দেশীয় চিকিৎসায় আস্থা বাড়াবে আশা সিভিল সার্জনের। এবং চাঁপাইনবাবগঞ্জে আমের অনলাইন বাজার বিপ্লব। 2 মাসে 200 কোটি টাকার বিক্রি, লাভবান জেলার 2 শতাধিক উদ্যোক্তা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv এবং ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।